হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক পার্ট 3। আজকে কি থাকছে? আজকে থাকছে বিশ্বায়ন কি জিনিস সেটা আমরা দেখব। এছাড়া কি বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য দেখব, উদ্ভব দেখব, ঠিক আছে। আর কি দেখব? যে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ, ওকে। আর বিশ্বায়নের প্রভাব, আর সঙ্গে আর একটা কোশ্চেন যে সার্বভৌমিকতার উপর বা জাতীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব, ওকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখি বিশ্বায়ন কি। দেখো, বিশ্বায়নটা যে কি এটা নিয়ে বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। কিন্তু যেরকম একজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে যে কিনা যার নাম হচ্ছে স্ট্যাগলিট, সে কি বলছে যে বিশ্বায়ন হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে দেশ, মানুষের সঙ্গে মানুষের একটা ঘনিষ্ঠতম কি আন্তঃসম্পর্ক, যেটা কি করছে যোগাযোগ, পরিবহন এই সমস্ত ক্ষেত্রে ব্যয় কমিয়ে ফেলছে বা ব্যয় কমিয়ে দিচ্ছে। এছাড়া জ্ঞান বিজ্ঞান, যাতায়াত এই সমস্ত বিষয়ে কি যে বাধা বিপত্তি ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে, ঠিক আছে, একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, ঠিক আছে। অন্যদিকে মার্কাস বলছেন যে বিশ্বায়ন হচ্ছে পুঁজিবাদীদের এক ধরনের রূপ, যেটি কিনা ভৌগোলিক ক্ষেত্রে এবং মানব জীবনে অর্থনৈতিক বা পুঁজিপতি যে সম্পর্ক, সেই সম্পর্ককে ক্রমবর্ধমান বাড়িয়ে তুলছে বা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা আরও সহজভাবে যদি বলতে যাই তাহলে আমরা বলতে পারি বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা রাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ের অবসান ঘটিয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলোর আদান প্রদানে সাহায্য করছে, ঠিক আছে। আমরা কিছু উদাহরণ নিই। দেখো, ধরো তুমি রুমে বসে রয়েছো, রুমে বসে বসে ফোন করছো, হ্যালো বাবু কোথায় আছো, কি করছো, এই যে ব্যাপারটা। তুমি ঘরে বসে রাশিয়ার কারোর সঙ্গে কথা বলছো বা আমেরিকার কারোর সঙ্গে কথা বলছো, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটাও হচ্ছে বিশ্বায়ন। এছাড়া তুমি আরও একটা আমরা উদাহরণ দিতে পারি যে তুমি এখানে বসে, বাড়িতে বসে ফোনে কি দেখছো, রাশিয়ায় কি ঘটছে, খেলা হচ্ছে কোথায়, জার্মানিতে, তুমি ওখানে দেখছো। ব্রাজিলে খেলা হচ্ছে, বাড়ির রুমে বসে দেখছো, তোমাকে ব্রাজিলে যেতে হচ্ছে না, তোমাকে এক কথায় বর্ডার ক্রস করিয়ে দিচ্ছে রুমে বসেই। এটা এক ধরনের বিশ্বায়ন। আবার বলা হচ্ছে যে তুমি কাউকে যদি নিজের অংশ মনে করো এবং সেও যদি তোমার অংশ মনে করে, সেটাও বিশ্বায়ন। যেরকম ধরো, আমেরিকা একবার বলেছিল না যে ভারত হচ্ছে আমার লিনচিপিন। লিনচিপিন মানে কি? যে অপরিহার্য অঙ্গ। তখন সেটাও একটা বিশ্বায়নের পথ খুলে দিচ্ছে, তাই না? 2007 সালে এই কথাটা বলেছিল। কে বলেছিল? বারাক ওবামা, তাই না? আমেরিকার কি রাষ্ট্রপতি, তাই তো? এক কথায় আমরা বলতে পারি বিশ্বায়ন কথার অর্থই হচ্ছে যে একটা গ্রামে পরিণত করা, পুরো বিশ্বটাকে একটা পরিবারে তৈরি করা, একটা পরিবার গড়ে তোলা, বিশ্ব পরিবার বা বিশ্ব রাষ্ট্র, এক রাষ্ট্র। বোঝা গেল? দেখো, তুমি ধরো তোমার পরিবারের যতজন সদস্য রয়েছে সব সদস্যের কি বৈশিষ্ট্য অনেকটা রকম একই রকম দেখবে, যে তারা কাজও একই রকমভাবে, তাদের খাবার দাবারও এক, তারা যে সমস্ত অনুষ্ঠান পালন করে সেগুলোও এক, আর অর্থনৈতিক দিক দিয়েও দেখবে অনেকটা এক। সেই রকমই এইরকমই কি বলছে যে পুরো বিশ্ব ব্যবস্থাটাকে একই রকম করার চেষ্টা করছে, যে অর্থনৈতিক দিক থেকে হয় সবাই একসঙ্গে বেড়ে উঠবো, এরকম একটা কথা বলছে। কিন্তু এই জিনিসটা অনেক রাষ্ট্রতাত্ত্বিকরা মানতে রাজি নাই, বলছে না, বিশ্বায়ন হচ্ছে পশ্চিমীকরণ। যে পশ্চিমীরা কি করছেন, যে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য এই বিশ্বায়নটার সূচনা করিয়েছেন। মানে একটা সময় ছিল না যে অন্য রাষ্ট্রের উপর প্রভাব সৃষ্টি করা। আমরা যখন উদ্ভব সম্পর্কে বলবো তখন বুঝতে পারবো কেন এই কথাটা তারা বলছেন। আবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী বলছে এটা আন্তর্জাতিককরণ, ওই যে এক রাষ্ট্র এক গ্রাম, এই ব্যাপারটা, মানে এক গ্রামে যে বা এক পরিবারের মধ্যে নিয়ে আসা। আরেকটা আসছে এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতি কি জিনিস? মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে তুমি এখানে থেকে, ভারতবর্ষে থেকে তুমি আমেরিকায় ট্রেড করতে পারবে,
মানে কি বিজনেস করতে পারবে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, আগে যেটা ছিল না। এবং সেটা কি হবে, খুব কম ট্যাক্স, বেশি ট্যাক্স হলে আমরা পারবো না, তাই না, আমাদের লাভের থেকে লস বেশি হয়ে যাবে। তো ওই যে স্বল্প মূল্যে বা স্বল্প ট্যাক্সে যে আমরা ব্যবসা বাণিজ্য করছি যেখানে খুশি, দেখো আমাদের এখন আমেরিকার কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, কোনো একটা জামা আমরা আনিয়ে নিচ্ছি, তাই না? দেখবে তোমরা এখন জামা কাপড় কিনতে যাবে, সেখানেও পাবে বলবে এই আমেরিকান প্রোডাক্ট, জাপানিজ প্রোডাক্ট। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই বিশ্বায়নের কারণে। আশা করি বোঝা গেছে যে বিশ্বায়নটা অ্যাকচুয়ালি কি। এবার আমরা বিশ্বায়নের উদ্ভব সম্পর্কে একটু দেখি। দেখো বিশ্বায়নের সৃষ্টি কবে হলো, এরম নিয়ে অনেক মতপার্থক্য এখানেও রয়েছে। দেখো এমন নয় বিশ্বায়ন এই কদিন আগে তৈরি হয়েছে, বিশ্বায়ন সেই প্রাচীনকাল থেকে রয়েছে, ঠিক আছে, কিন্তু প্রচুর প্রচলিত হয়েছে এই কিছুদিন আগে। যেরকম ভারতে বলা হয় 1991 এর পরে, যখন নরসিমা রাও মানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও যখন মুক্ত বাজার অর্থনীতিটা চালু করলো, তখন থেকে ভারতে বিশ্বায়ন চালু হয়। কিন্তু বলা হয় পুরো বিশ্বে সর্বপ্রথম ইউরোপে হয়েছিল বিশ্বায়ন চালু। যেরকম কবে হয়েছিল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। প্রথম যখন মিত্র শক্তি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো, তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হলো 1944-এ। বলা হয় এই সময়টাই যেন বিশ্বায়নের সূচনাকাল। অনেকে আবার এর পরের সময় বলেছে 1973। দেখো এই যে 1944-এর থেকে শুরু তো হয়েছে, কিন্তু সেইভাবে এটা একেবারে প্রাচীনকালের থেকে একটু বেশি চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু তখন যেহেতু সোভিয়েত ইউনিয়ন ছিল, তো ইউরোপীয় কান্ট্রি যেরকম আমেরিকা, সে সে অতটা আগিয়ে যেতে পারেনি। যখন 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, তখন সেই বেগে বিশ্বায়নটা চালু হলো। এছাড়া তার আগেও প্রচুর চেষ্টা চলছিল। তো আমরা বলতে পারি কিছুটা যে 1991, কিন্তু ইনিশিয়ালি 1944টাকে ধরা হয়, ঠিক আছে। আর ভারতের ক্ষেত্রে 1991 ধরা হয়, যখন মুক্ত বাজার অর্থনীতি নরসিমা রাও চালু করলেন, ঠিক আছে। এবার এই যে বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি সম্পর্কে আমরা একটু দেখি। দেখো বিশ্বায়নকে অনেকে অনেকভাবে ভাগ করেছেন। সাধারণত সবথেকে গ্রহণযোগ্য 3টে ভাগে ভাগ করা হচ্ছে, যে অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন, আর একটা হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। তো এখন অর্থনৈতিক বিশ্বায়ন কি? আমরা কি বললাম প্রথমেই, যে একে অপরের সঙ্গে জোড়া, তাই না? আমরা অর্থনৈতিক বিশ্বায়নটা দেখছি, ঠিক আছে। বিশ্বায়ন মানে হচ্ছে একে অপরের সঙ্গে জোড়া, মিল তৈরি করা, এক গ্রামে পরিণত করা, তাই না? দেখো মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি কিছু টাকা বিনিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রে, দেখা হলো এই যে পেন তৈরি করছে, ঠিক আছে, এই পেনটা রয়েছে, এই পেনটা তৈরি করছে, ঠিক আছে। এই পেনের যে ওপরের বডিটা, সেটা তৈরি কোথায় করছে? আমেরিকাতে, ঠিক আছে। এর যে ভেতরের যে রিফিলটা রয়েছে, ওই রিফিলটা কোথায় তৈরি করছে? রিফিলটা তৈরি করছে হয়তো ভারতে। এর ভেতরের কালিটা তৈরি করছে হয়তো আফ্রিকার কোনো রাষ্ট্রে, ঠিক আছে। আর এর প্যাকেজিং আবার অন্য কোনো রাষ্ট্রে তৈরি করছে, এবং এগুলো থেকে সমস্ত প্রোডাক্টের এর বিভিন্ন অংশগুলো নিয়ে এসে কি করছে? এক জায়গায় প্যাকেজিং করে বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে, যে নাও এবার বিক্রি করো তোমাদের বাজারে। তো দেখো এক ধরনের ইন্টারলিঙ্ক তৈরি হলো না বিভিন্ন রাষ্ট্রের মধ্যে? তো এখানে আমরা কি বলতে পারি? অর্থনৈতিক বিশ্বায়ন। এই অর্থনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারটা, ঠিক আছে। এই যে বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে এই অর্থনৈতিক বিষয়টা, যে বলছে ওই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি হয়েছে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে, যারা কিনা অন্যান্য রাষ্ট্রের কি ঋণ দিচ্ছে, ঋণ দিয়ে তারা কি করছে? নিজেদের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে, ঠিক আছে। আশা করি কিছুটা বোঝা গেছে। তো এবার আমরা রাজনৈতিক বিশ্বায়নে আসি। দেখো এই যে দেখলাম অর্থনৈতিক নৈতিক বিশ্বায়নের সঙ্গে রাজনৈতিক বিশ্বায়ন কিছুটা রিলেটেড। যেরকম দেখো যে প্রথম বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে, যেরকম আমেরিকা, আম বলছে এরা ঋণ দিচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো, অনুন্নত দেশগুলোকে। ঋণ দিচ্ছে, ঋণ দিয়ে কি বলছে? নাও তোমরা অ্যাশ করো, ট্রেড করো, তাই না? তারপরে যখন সে কোনো তৃতীয় বিশ্বের রাষ্ট্র
প্রথম বিশ্বের রাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়ে কাজ করছে, ব্যবসা বাণিজ্য করে নিজেকে উন্নত করার চেষ্টা করছে, তখন কি করছে? তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর উপর প্রভাব বিস্তার করছে, ইনডাইরেক্টলি তার সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। যেরকম এই যে বাংলাদেশকে যদি আমরা দেখি, বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্ট কি রয়েছে? চাইনিজ প্রোডাক্ট, তাই না? তো ওর পুরো বাজারটাকে চাইনিজরা ধরে নিয়েছে, তাই না? চাইনিজ প্রোডাক্টে ভরে গেছে। হ্যাঁ, কিছুটা ইন্ডিয়ান প্রোডাক্টও ছিল, আমরাও কিছুটা ধরেছিলাম। তো এই যে ওর উপরে এক ধরনের প্রভাব সৃষ্টি করা হচ্ছিল, বোঝা যাচ্ছে কথাটা? এক কথায় সাম্রাজ্য বিস্তার। এমন নয় যে আমরা সাম্রাজ্য বিস্তার করার জন্য করছি, আমরাও তৃতীয় বিশ্বের দেশ, ঠিক আছে? ভারতবর্ষও তৃতীয় বিশ্বের দেশ, এখনো উন্নত হচ্ছে, এখনো উন্নত হয়নি। অনেকে বলতে পারে, রাজনৈতিক নেতারা বলতে পারে, দেখো আমরা সেই উন্নত করে ফেলেছি দেশটাকে। অ্যাকচুয়ালি সেইভাবে এখনো পর্যন্ত আমাদের দেশ উন্নত হয়নি। অনেকে বলছে 5 নম্বর অর্থনীতিতে রয়েছি আমরা, অ্যাকচুয়ালি নেই আমরা। তুমি ভাবো, মাথা পিছু পকেটেই আমাদের টাকা নেই, মাথা পিছু নাগরিকদের ইনকাম নেই, কিন্তু আমরা 5 নম্বরে রয়েছি। সেটা তো হয় না, তাই না? সে পরের কথা, অন্য কোনো ভিডিওতে সেটা আলোচনা করব। এবার আসছে সাংস্কৃতিক বিশ্বায়নটা আমরা একটু দেখি। সাংস্কৃতিক বিশ্বায়নটা কি জিনিস? তুমি ভাবো, রুমে বসে বসে রিলস দেখছো, রিলসে দেখছো যে আমেরিকান কোনো একটা ওয়েডিংয়ে কোনো একটা বিয়ে হচ্ছে, সেই বিয়েতে কেক কাটা হচ্ছে। হাই রে, আমার বিয়েতে যদি কেক কাটা হতো কতই না ভালো হতো। তো কি করলে তোমার বিয়ের সময়? তুমিও কেক কাটলে। কিন্তু তুমি ভাবো, তুম ইন্ডিয়ান কোনো বিয়েতে এরকম কেক কাটার নিয়ম আছে? খুব একটা নেই, কিন্তু এটা ওয়েস্টার্ন কালচার চলে আসছে। ওই যে বিশ্বায়ন, সব রকম একই রকম হবে, পরিবারের সবগুলো একই রকম হবে, একই রকম কালচার হবে, একই রকম অর্থনীতি হবে, তাই না? সেই রকম কালচারটাকেও মেশানোর চেষ্টা করছে। ভ্যালেন্টাইন্স ডে একসময় আমাদের দেশে পালনই হতো না, বর্তমানে হচ্ছে, তাই না? ইন্টারেস্টিং, তাই না? তারপরে দেখা গেল আমরা আবার রিলস দেখছি, দেখতে দেখতে আমেরিকান বা রাশিয়ার কোনো একটা ছেলের বাইক আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি পাগল হয়ে গেছি, হয় নিজে কিনবো, নয় বাবাকে বলবো। তো বললাম, আমার বাবা কষ্ট মষ্ট করে চাষ করে নিয়ে আসলো, এনে অর্ডার করলো, ওখান থেকে চলে আসছে, তাই না? দেখো, এটা তো অর্থনৈতিক দিক দিয়ে আসলো, কিন্তু কালচারের পরিণত হয়ে গেল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করব, বাইক পাবো, এরকম একটা ব্যাপার। তুমি ভাবো, এখন ফোনটাও যেন কালচারের মধ্যে চলে এসছে, তাই না? শুধু আমরা এই বিয়ের ক্ষেত্রে বলছি না, জন্মদিনের ক্ষেত্রে বাঙালিদের বাড়ি কি হতো, যে ভাত মাছ রান্না করে, ভাত বিভিন্ন পদের খাবার, মাংস রান্না করে সামনে সাজিয়ে দিত। এখন কেক কাটা হচ্ছে। আগে কিন্তু কেকটা সেরকম ইম্পর্টেন্ট ছিল না। মেন ইম্পর্টেন্ট যে গুরুজনদের আশীর্বাদ নেওয়া হবে, আর একটু ভালো মন্দ খাওয়া হবে, বাড়ি কিছু মানুষ আসবে, তাদেরকে খাওয়ানো হবে, এই। এখন কেক কাটাটা মেন হয়ে গেছে, জন্মদিন মানেই কেক কাটতে হবে, আশীর্বাদ পরের কথা, তাই না? এই যে কালচারগুলো আসছে, কি হচ্ছে? কালচারাল বিশ্বায়ন, তাই না? মেলাও কথাগুলো। এবার এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকেই আমরা বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য বার করতে পারি। দেখো, বাজার অর্থনীতির কথা বললাম, এটাও একটা বিশ্বায়নের বৈশিষ্ট্য। বিশ্বায়ন হচ্ছে নয়া উদারনীতিবাদ, মানে কি, যেখানে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা হচ্ছে, তাই না? উদারনীতিবাদ মানে এটাই তো। এছাড়া নয়া সাম্রাজ্যবাদ, ওই যে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো ইনভেস্ট করছে, করে কি করছে? তৃতীয় বিশ্বের উপরে সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে, তাই না? তারপরে আমরা বলতে পারি যে মুক্ত বাজার অর্থনীতি চালু করা। মুক্ত বাজার অর্থনীতি মানে কি? ওই যে বললাম, যে কোনো রাষ্ট্রে গিয়ে কি অবাধে বাণিজ্য করতে পারবে। তারপরে অতিরিক্ত মুনাফা লাভের আশা। দেখো, আমি কোনো রাষ্ট্রে তখনই ইনভেস্ট করব যখন আমার একটা লাভ আমি চাইবো, তাই না? যে আমার একটু লাভ হবে। যখন আমার এলাকা বেড়ে যাবে, তখন আমার ইনকাম অটোমেটিক বেড়ে যাবে, তাই না?
আমাদের প্রোডাকশন যখন বাড়ছে, আমার ইনভেস্টমেন্ট আমি পেয়েছি, আমি প্রোডাকশন বাড়াবো, উৎপাদন বাড়াবো এবং আমার মুনাফা বাড়তে থাকবে। এবং যেহেতু আমার অনেক এলাকা জুড়ে আমি করছি, তাই না? এছাড়া কি করতে পারি? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নত হচ্ছে। এছাড়া কি বলতে পারি? এছাড়া বলতে পারি যে সার্বভৌমিকতার ওপরে প্রভাব। ঠিক আছে? এখন সে পরের কথা আমরা দেখলাম। এবার কি কি প্রভাব পড়ছে? প্রভাবের মধ্যে সার্বভৌমিকতার প্রভাবটা আমরা দেখব। দেখো, সাধারণত আমরা দেখতে পাই যে এই বিশ্বায়নের প্রভাব পুরো বিশ্বেই পড়ছে। যেরকম বিশ্বায়নের ফলেই কিন্তু বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে উঠছে, যেরকম ন্যাটো, সার্ক, তাই না? এর আগে আমরা দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই না? এছাড়াও একাধিক কি সংস্থা গড়ে উঠছে। এই যে G20 একটা ছিল, তাই না? এই কিছুদিন আগে আমাদের এখানে সম্মেলন ঘটলো। এগুলো সব এই টাইপের বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে উঠছে, যার ফলে আমার অন্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে হচ্ছে। এমন নয় যে এগুলো করা যাবে না। দেখো, এর সুবিধা কি আসছে? এই যে প্রভাব পড়ছে, ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে আমরা অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে পারছি, এটাও এক ধরনের বিশ্বায়ন বলে রাখি। অন্য দেশে পড়াশোনা করছে, অন্য দেশ থেকে এখানে আসতে পারছে, আমরা এখান থেকে ওখানে গিয়ে কাজ করছি, ওরা এখানে এসে কাজ করছে, এগুলোও এক ধরনের বিশ্বায়ন, তাই না? এই যে সম্পর্ক গড়ে উঠছে, এটা কিন্তু সব ক্ষেত্রে খারাপ বলা যায় না, আবার সব ক্ষেত্রে ভালোও বলা যায় না। যেরকম ধরো, আমরা এই দেশ থেকে ওই দেশে গিয়ে কাজ করলাম, ওকে, ওই দেশের অনেক মানুষ কাজ পাবে না। অথবা দেখা গেল আমাদের এই দেশে, আমরা যারা এই দেশে থেকে কাজ যদি করতাম, আমাদের দেশের উন্নতি হতো, কিন্তু আমরা ওখানে গিয়ে কাজ করছি, ওই দেশের তুলনামূলক যে উন্নতিটা আমাদের হওয়া উচিত ছিল, সেই উন্নতি ওদের হচ্ছে, তাই না? সেটা আমাদের লস হচ্ছে, নেতিবাচক। আবার ধরো, অন্য কোনো রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে এসেছে ব্যবসা করতে, এখানে খুব বড় কোম্পানি খুলে ফেলেছে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি আইফোনের কোম্পানি, আইফোন তো আমাদের দেশের নয়, কিন্তু এখানে যখন ও এসে বাজারটাও ছাপিয়ে ফেলছে, তারপরে এমআই, এগুলো তো আমাদের দেশের কোম্পানি নয়, কিন্তু এগুলোই সব থেকে বেশি চলছে। অন্যদিকে ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ পছন্দই করছে না, কেমন একটা। আমরা যখন প্রথম শিল্প বিপ্লবের দিকে যদি তাকাই, প্রথম যখন শিল্প বিপ্লব হয় ইউরোপে, তখন একটা সংরক্ষণ নীতি ছিল যে ওই দেশের মানুষের জন্য বেশ কিছু সংরক্ষণ থাকবে, যে এই মানুষ বা আমার দেশের মানুষকে ট্যাক্স অতিরিক্ত কম নেওয়া হবে বা ট্যাক্স নেওয়াই হবে না, কিন্তু বাইরের থেকে যারা আসবে তাদের হাই ট্যাক্স রাখা হতো। ফলে কি হতো, অনেকে এই যে দেশের যে ছোট ছোট শিল্পগুলো সেগুলো বেঁচে যেত, কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রের শিল্পগুলো বেঁচে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর বাইরের শিল্পগুলো ফুলে ফেঁপে উঠছে, তাই না? সে পরের কথা। এবার আসি সার্বভৌমিকতার ওপরে কিসের বিশ্বায়নের প্রভাব। দেখো, সার্বভৌমিকতা কি একটু যদি বোঝার চেষ্টা করি, ধরো ভারতবর্ষ একটা ফুটবল ক্লাব, এবং এই ফুটবল ক্লাবের যে কোনো ডিসিশন, যে কোথায় খেলা হবে, কবে খেলা হবে, কে কে প্লেয়ার থাকবে, প্লেয়ারকে কী ড্রেস পরতে হবে, কী খাওয়া দাওয়া করতে হবে, যত নিয়মকানুন কে ঠিক করবে? ওই ক্লাব। বাইরের অন্য কোনো ক্লাব এসে এই ভারত নামে ক্লাবটাকে নির্দেশ দিতে পারবে না, ঠিক আছে? আর যেই ক্ষমতার বলে এই নির্দেশটা সে নিতে বাধ্য নয়, সেই ক্ষমতাকে আমরা সার্বভৌম ক্ষমতা বলে থাকি। আমরা যখন আগে, তোমরা 11-এ স্টেট সম্পর্কে পড়েছিল, স্টেটের সব থেকে বড় বৈশিষ্ট্য বা একটা রাষ্ট্র হতে গেলে সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা থাকা দরকার, সেটা হচ্ছে এই সার্বভৌমিকতা, তাই না? তো দেখো, যখন এই বিশ্বায়নের ফলে কি হচ্ছে, একে অপরের সঙ্গে কি হচ্ছে, সংযোগ সাধন হচ্ছে, সংহতি সাধন হচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হচ্ছে। আমরা কেউ চাইবো না অন্য কোনো রাষ্ট্র কি হোক, আমার ওপরে রাগ করুক, তাই না? এবং এই ক্ষেত্রে আমরা এমন কিছু নীতি গ্রহণ করব না
যেটা তাদের কোনো ক্ষতি হোক, বা তারা আমার ধরো এই রাষ্ট্রে এসে ব্যবসা বাণিজ্য করতে চাইছে, কিন্তু আমরা এমন কিছু এত পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিলাম যে ওরা করতে পারলো না, তখন ওরা ক্ষুণ্ণ হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি না, সেই ট্যাক্সটা লাগাচ্ছি না, তাই না? একরকম ইনডাইরেক্টলি আমরা কিছুটা প্রভাবিত হচ্ছি না? আমরা যে কোনো নীতি, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার ভাবতে হচ্ছে বাইরের দেশটা কি ভাববে, ওই যে লোকে কি ভাববে, তাই না? তো এইরকম ছোটখাটো বিষয়ে বেশ প্রভাবিত হচ্ছে, যার ফলে আবার আমরা দেখছি যে বর্ডার এড়িয়ে চলে যাচ্ছে। এই যে ফোন করছি, বর্ডারে অনেক মানুষ দাঁড়িয়েছে, আটকে দেবে তোমাকে, যেই এই সিগন্যাল যাবে না, স্যাটেলাইটের মাধ্যমে কাজ হচ্ছে, আমরা এখান থেকে স্যাটেলাইটে যাচ্ছে, তবে স্যাটেলাইট থেকে তার ফোনে চলে যাচ্ছে, তাই না? বর্ডার এমন নয় যে ভারতের বর্ডার পার করে তুমি রাশিয়ার দিকে তোমার ফোনটা যাবে না, যাবেই, তাই তো? না, আটকানোর কিছু নেই বর্তমানে, হয়তো ভবিষ্যতে হবে বা হয়েছে, সেরমভাবে চালু হয়নি, ঠিক আছে? এই যে বর্ডারটাকে ক্রস করে যাওয়া, ভিডিও কল করছি আমেরিকার কারোর সঙ্গে, তাই না? ফেসবুকে কথা বলছি, যত প্রযুক্তি বাড়ছে, এই বিশ্বায়নের মূল কারণই এটা, বা বিশ্বায়নটা এত পরিমাণে ছড়িয়ে যাওয়ার কারণই হচ্ছে এই প্রযুক্তির উন্নতি। বোঝা গেল? আশা করি কিছুটা হলেও বোঝা গেছে, বোঝাতে পেরেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি বই থেকে যতটা দূরে থাকা যায়, মানে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? পড়বে তো তোমরা, আবার পড়তেও হবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে না, যে কোনো পড়াশোনা সহজ হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান কঠিন মনে হয় কারণ তোমরা বইয়ের ভাষায় পড়তে যাও, ঠিক আছে? বইয়ের ভাষায় নিশ্চয়ই পড়বে, বাট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বাস্তবের সঙ্গে মেলাবে, দেখবে সহজ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, আমি কিছু নোটস দিয়ে দেবো, তোমরা অনেকে নোটসের কথা বলছিলে, আর আমিও বলেছি যে নোটস দেবো, কিছুদিন ওয়েট করো, কিছুদিন পরে আমি ঠিক দিয়ে দেবো যখন টাইম হবে, ঠিক আছে? এমন নয় যে দেবো না। আর অনেকে, একজন আমাকে বলেছিল যে স্যার এমন করবেন না যে, স্যার না, তোমরা দাদাই বলো, এমন করবেন না যে পুরো 2-3টে ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন অন্য চ্যানেলের মতো, না, এমন কিছু হবে না। পুরোপুরি সম্পূর্ণ কোর্স তোমাদের কমপ্লিট করাবো আমি, এবং দায়িত্ব নিয়েই করাচ্ছি। টেস্টের আগে তো পুরো সিলেবাস আমি কমপ্লিট করে পরীক্ষাও নিয়ে নেব, অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের আমি কোশ্চেন প্রোভাইড করবো, তোমরা তখন অ্যান্সার শিটটার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি চেক করে দেবো, ঠিক আছে? তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানেই নোটস পাবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।